পয়েন্টের চলে আসা অনেক পরে তুমি রিডিংটা নিচ্ছ, সেটা হতে পারে। তুমি যে স্ট্যান্ডার্ড সলিউশনগুলো নিচ্ছ, সেই স্ট্যান্ডার্ড সলিউশনগুলোর মধ্যে হয়তো কিছুটা হলেও তোমার কনসেন্ট্রেশনে হেরফের হতে পারে। ওকে, যদি কোনো সলিউশন তুমি গরম অবস্থায় ইউজ করো তা সেটা হিটিংয়ের হেরফের হতে পারে। ওকে, আর কি হতে পারে? ইন্ডিকেটারে একটু এদিক ওদিক হতে পারে। ওকে, সেটা ইন্ডিকেটারে হেরফেরটা খুব বেশি মাইনর। ওকে, আর কি হতে পারে? তো এইভাবে করে তুমি যখন অ্যানালাইজ করবে জিনিসগুলো, তুমি বুঝতে পারবে যে কোথায় আমার এররটা হচ্ছে। আমার যেমন খুব এরর হতো, আমার হাইট যেহেতু ছোটো, সেজন্য আমার রিডিং নিতে খুব অসুবিধা হতো। ওই হয় বুলেটকে নিচে নামিয়ে আমাকে রিডিং দেখতে হতো, ঠিক আছে, আর সেটা করতে গেলে প্রায়ই আমার ভুল হয়ে যেত, কারণ বুলেট তো তোমার উপরে থাকে, হাইট অনেকটা উঁচুতে, তো ওইভাবে দেখতে খুব অসুবিধা হয়। ঠিক আছে, এটা একটা আমার ভুল হতো। দ্বিতীয় নম্বর ভুল হতো, যেটা আমার নিচু লেভেলে বেশি হতো, বিশেষ করে তোমার বিএসসি লেভেলে, সেটা হলো এন পয়েন্ট চলে আসার পর কালারটা হালকা মাইনর চেঞ্জ হয়। ঠিক আছে, মাইনর চেঞ্জ হয় কালারটা, কিন্তু যখনই তুমি আরও তুমি ঢালা শুরু করবে, বেস, তুমি যদি অ্যাসিড বেস টাইট্রেশন বলো তাহলে বেস হোক, তো সেটা যত পড়বে তত আরও কালারটা ডিপ হতে থাকবে। তো কালারটা যখন ডিপ হবে তখন আমরা যদি সেটা রিডিং নেই, তো সেটা কী হবে? সেটা অ্যাকুরেট হবে না, কারণ তার অনেক আগে আমাদের কী হয়, এন্ড পয়েন্টে চলে আসে। ঠিক আছে, এটা একটা ভুল হয়। আবার অনেক ক্ষেত্রে দেখবে কালারটা আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, আসছে চলে যাচ্ছে, তার মানে কি এন্ড পয়েন্টটা খুব কাছাকাছি আছে। এখন তুমি কালারটা আসলো, এসে অফ করে দিলে, তারপর কালারটাও চলে গেল। এটা হলে তার মানে সেখানেও তোমার একটা অ্যাকুরেসির প্রবলেম আছে। ঠিক আছে, তো এই ধরনের প্রবলেমগুলো হবে। তো এই ধরনের প্রবলেমগুলো যত মিনিমাইজ হবে তত কী হবে, আমাদের প্রসেসটা তত বেশি অ্যাকুরেট হবে। সো আমাদের যে রিডিংটা সেটা তত বেশি অ্যাকুরেট হবে। আর তার জন্য রিডিংয়ের ওপর ডিপেন্ড করে অনেক সময় গ্যাপটাও তোমার প্রপারলি হবে। আমার রিডিং যদি ঠিকঠাক না হয় তখন দেখবে গ্যাপটাও ঠিকঠাক আসে না, বিকজ উই হ্যাভ টু পুট দ্য ভ্যালুস উই রেসপেক্ট টু এক্স অ্যান্ড ওয়াই এক্সিস, রাইট? সেই এক্স অ্যান্ড ওয়াই এক্সিসে যা খুশি থাকতে পারে। ঠিক আছে, তো সেটা রেসপেক্টে তুমি যখন বসাবে দেখবে তোমারটা হয়তো স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, আরেকজনের একটা স্ট্রেট লাইন না হয়ে একটু কার্ভ হয়ে যাচ্ছে। তোমারটার মধ্যে হয়তো একটা স্ট্রেট লাইনে 5টা পয়েন্ট মিলে যাচ্ছে, আরেকজনের হয়তো একটা স্ট্রেট লাইনে 3টে ডেটা মিলছে, আরেকজনের হয়তো 2টো মিলছে। তো এরকম অনেক রকম ভেরিয়েশন হয়, বিকজ অফ ভেরিয়েশন ইন মেজারমেন্ট। ওকে, মেজারমেন্টের ভেরিয়েশনের জন্য এটা হচ্ছে। আর এটা বেসিক্যালি আমি যে উদাহরণটা দিলাম সেটা পার্সোনাল এররের মধ্যে পড়ে। পার্সোনাল এরর মানে যেটা পার্সন টু পার্সন ভ্যারি করে। দেখবে অনেকের ক্ষেত্রে অনেকের প্র্যাকটিক্যালের হাত খুব ভালো হয়, তারা যে প্র্যাকটিক্যালি করে অলমোস্ট তাদের কী হয়, অ্যাকুরেট ভ্যালু আসে। ঠিক আছে, বিকজ অফ তাদেরকে যদি তুমি ভালো করে স্টাডি করো, আমি তাদেরকে ভালো করে স্টাডি করে দেখছি, তারা বিফোর প্র্যাকটিক্যাল আসার আগে তারা অনেকে কী হয়, প্র্যাকটিক্যাল বই, প্র্যাকটিক্যাল থিওরি, প্র্যাকটিক্যালের রিলেটেড গুগল সার্চ সব কিছু করে রেডি হয়ে থাকে, এরকম হয়। আবার অনেকে যারা এগুলো করে না, তাদের দেখা যায় তারা খুব লজিক ইউজ করে, প্র্যাকটিক্যাল করতে করতে খুব লজিক, এটা এই জন্য হইলো, ওটা ওই জন্য হলো, এরকম ব্যাপার আছে। আরেক ধরনের ক্যাটাগরি আছে তোমার, যারা প্র্যাকটিস করে, দিনের পর দিন প্র্যাকটিস করতে 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 ডিউ টু এক্সপিরিয়েন্স they have the better result. So there must be lots of category students are there. Okay, বোঝা গেল? তো এটা হলো ডাটা অ্যানালাইসিস। যিনি অ্যানালিস্ট তিনি চেষ্টা করবেন সমস্ত রকমভাবে মেথডিক্যাল যে অ্যাপ্লিকেশনগুলো আছে, সমস্ত রকমের যে প্রসেসগুলো আছে, সব প্রসেস সমস্ত কিছু যে তিনি ভালো, তুমি যে ইনস্ট্রুমেন্টগুলো নেবেন সেগুলো দেখে নেবেন, যে বিকারগুলো নেবেন সেটাও দেখে নেবেন, যেগুলো সিলিন্ডার হবে, মেজারিং সিলিন্ডার, সেগুলো ঠিকঠাক নেবেন, প্রসেসগুলো ঠিকঠাক করবেন, বা স্ট্যান্ডার্ডটি ঠিকঠাক মেনটেন করবেন। সব কিছু করে তিনি চেষ্টা করবেন যতটা পাওয়া যায় তার মেজার ভ্যালু যেন যতটা কাছাকাছি যায় ট্রু ভ্যালুর কাছাকাছি। ঠিক আছে, এটাই হলো তার ফাংশন। ঠিক আছে, এবার যদি তার ট্রু ভ্যালুর কাছাকাছি তো যায় না, সাধারণত যায় না, যতটা অ্যাপ্রক্সিমেট ট্রু ভ্যালুর কাছাকাছি যেতে পারে, তো সেখানে তার কিছু না কিছু এরর থাকবে। সেই এররটা কতটা অ্যান্ড কেন হয়েছে সেটাই বার করা তার একটা অন্যতম কাজ। ঠিক আছে, বিকজ when this error will be minimized they have the more accurate result. Okay, so the function of the analyst is to
result as close to the true value as possible by the correct application of the analytical procedure that should be employed. Okay, and he is always interested in knowing the cause and magnitude of the errors in his measurement, which is always present. Okay, next one, that is basically always remember ডাটা অ্যানালাইসিস আর বেসিক্যালি এই যে এরর হয় সেটা বেসিক্যালি দু রকমের হয়। একটা হয় সিস্টেমেটিক, লেখাটা খুব বাজে হয়েছে যদিও, সিস্টেমেটিক, আর একটা হয়ে গেল র্যান্ডম। ওকে, তো সিস্টেমেটিক এরর আর র্যান্ডম এরর। তো সিস্টেমেটিক এরর অর ডিটারমিনেট এরর বলতে পারো, র্যান্ডম এরর অর ইনডিটারমিনেট এরর বলতে পারো। এবার দেখো ডিটারমিনেট ইনডিটারমিনেট থেকে একটা জিনিস মনে রাখো, ইংলিশে আমরা ইউজ করতাম না ডিটারমিনেট ইনডিটারমিনেট ইউজ করতাম। আচ্ছা, এই দুটোর অর্থ কি হতে পারে বলতো? ডিটারমিনেশন মানে কি, যেটা ডিটারমাইন করা যায়, যেটা নির্ণয় করা যায়, ঠিক আছে। ইনডিটারমিনেশন কি হবে? অপোজিট হবে। কারণ আমরা যখন অপোজিট ওয়ার্ড পড়তাম না, ক্লাস 10, ক্লাস 11, 12, আই থিঙ্ক 12 পর্যন্ত ইংলিশ তো আমাদের ছিলই, তো সেখানে তোমার অপোজিট যে আমরা করতাম, তখন অনেক ক্ষেত্রে আমরা গোটা ওয়ার্ডটাকে অপোজিট না করে তার সামনে কিছু প্রিফিক্স বা কিছু অ্যাড করে দিতাম, যার জন্য কি হতো, যে শব্দটা যে মিনিংটা করছে তার ঠিক অপোজিট মিনিংটা আমরা প্রকাশ করতাম, ঠিক আছে। যেমন ডিটারমিনেট, তার সামনে আইএন যদি তুমি বসিয়ে দাও তো কী হবে? ইনডিটারমিনেট। তো ইনডিটারমিনেট ডিটারমিনেট হলে নির্ণয় করা যায়, ইনডিটারমিনেট মানে নির্ণয় করা যায় না, অপোজিট, জাস্ট অপোজিট। ইউ পুট দ্য ওয়ার্ড ইন বিফোর অফ ডিটারমিনেট, ইউ গেট দ্য অপোজিট মিনিং। ওকে, তো এটা আমার কাজ না, এটা আমি বললাম। তো মনে রাখার জন্য সিস্টেমেটিক মানে ডিটারমিনেট, র্যান্ডম হলে অপোজিট হবে ইনডিটারমিনেট। ওকে, তো সিস্টেমেটিক আর ডিটারমিনেট এররটা কি? দিস টাইপ অফ এরর্স can be avoided or their magnitude can be determined. Suppose you have some mistakes, okay, but always remember সেই মিস্টেক্সের মধ্যে দু রকম মিস্টেক হয়, একটা তুমি ডিটারমাইন করতে পারবে আর একটা তুমি ডিটারমাইন করতে পারবে না। যেটা তুমি ডিটারমাইন করতে পারবে, ইভেন তুমি অ্যাভয়েড করতে পারবে, সেই ধরনের মিস্টেকগুলোকে বলা হয় সিস্টেমেটিক আর ডিটারমিনেট এরর্স। ওকে, so these type of error can be avoided or their magnitude can be determined, are termed as, this type of errors are termed as systematic or determinate errors. Okay, so there must be lots of types of systematic errors are there, that is operational and personal error, যেটা আমি আগেই বললাম, instrumental error or reagent error, okay, errors method, okay, আর কি আছে? অ্যাডিটিভ অ্যান্ড প্রপোর্শনাল এরর। ওকে, আর তারপরে আমরা চলে যাবো র্যান্ডম এরর। ওকে, তো অপারেশনাল অ্যান্ড পার্সোনাল এরর দেখো, ফর দিস টাইপ অফ এরর অনলি অ্যানালিস্ট আর রেসপন্সিবল। দেখো, অ্যানালিস্ট মানে যিনি করছেন তিনিই রেসপন্সিবল। কীরকম হতে পারে? তো দ্যাট ইজ, দেখো, ওভার ওয়াশিং, ওভার হিটিং, ইনসাফিসিয়েন্ট কুলিং অফ ক্রুসিবলস, mechanical loss of materials in various steps, and impure reagent. Okay, so operational and personal error can be made by only analyst, that is must be on শুধুমাত্র অ্যানালিস্টের পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে এই অপারেশনাল আর পার্সোনাল এরর্স। ওকে, যেমন হয় ওভার ওয়াশিং, সাপোজ তুমি কোনো একটা রিয়াকশন করেছো, তুমি রিয়াকশন করে একটা পিওর প্রোডাক্ট পেয়েছো, এবার কি হচ্ছে, তুমি পিওর প্রোডাক্টকে তুমি অকারণে অলমোস্ট ওটা পিওর হয়ে গেছে, তোমার অল্প ওভার ওয়াশ করলেই তোমার পিওর হয়ে যাবে, তুমি ওয়াশ করেই যাচ্ছ, পিওর থেকে পিওরেস্ট তারও যদি পিওর হয় সেটা তুমি অ্যাটেন্ড করার জন্য ওয়াশ করে যাচ্ছ। তো ওয়াশ করলে তোমার কি হবে, কি ক্ষতিটা হবে তোমার যদি তুমি ওভার ওয়াশিং করো? ইফ ইউ ডু দ্যাট, there must be maybe the pure compounds you get, but the amount will be decreases, the chemical yield that should be decreases. ওকে, যে পরিমাণ পিওর প্রোডাক্টটা তৈরি হয়েছিল তুমি যত বেশি ওয়াশ করবে কিছুটা হলেও কি হবে,
তোমার পরিমাণ কমে যাবে। বিকজ কেন, ওর সলিবিলিটি ডিফারেন্স যাই হোক না কেন, ওর ওয়াশ করে তোমার যাই হোক না কেন, ওর থেকে ইম্পিউরিটি যাওয়ার সঙ্গে সঙ্গে ওর থেকেও কিছুটা পরিমাণ, খুব মাইনর হলেও খুব অল্প পরিমাণ কি হয়, তোমার যে সলিউশনটা তুমি ইউজ করছো অ্যাজ এ ওয়াশ করার জন্য তার সঙ্গে চলে যায়। যত ওয়াশ করবে তত দেখবে অ্যামাউন্টটা অল্প অল্প করে কমে যায়। ঠিক আছে, এবার তুমি বলছো যে খুব অল্প পরিমাণ তো কমে যায়, তাহলে প্রবলেমটা কী? প্রবলেম হলো এটা, ধরো তুমি রিয়াকশন করছো 2 মিলিমল প্লাস 2 মিলিমল, তোমার প্রোডাক্ট হয়েছে 0.5 মিলিমল। তো সেই 0.5 মিলিমলের মধ্যে যদি আমার 0.25 মিলিমলই যদি চলে যায়, কতটা পরিমাণ থাকবে? সেটা দিয়ে আমি কি করব? সেটা দিয়ে আমি ফার্দার কোনো এক্সপেরিমেন্টও করতে পারবো না, ফার্দার কোনো রিয়াকশনও করতে পারবো না। সেটার মধ্যে কিছুটা পরিমাণ তোমার চলে যাবে এনএমআর বা অন্য কোনো মাস স্পেকট্রোস্কোপি এগুলোতে চলে যাবে ডিটারমাইন করার জন্য যে ওটা তোমার আদৌ পিওর কিনা। তো আর কি থাকলো? কিছুই তো থাকলো না। ধরো পরের রিয়াকশনটা যেমন হয় অর্গানিকে, তোমার একটা কম্পাউন্ড সঙ্গে আরেকটা কম্পাউন্ড রিয়াকশন করে আরেকটা হলো A plus B react to produce C, C react with D to produce E, E react with A produce to D. So there must be so many consecutive reactions are there. Okay, so there must be, if A আর B রিয়াকশন করে C যদি সাফিসিয়েন্ট না তৈরি হয়, তো C D এর সঙ্গে রিয়াক্ট করে ও ইও সাফিসিয়েন্ট তৈরি করবে না। তারপরে আমি প্রসিড করব কি করে? তোমার প্রোডাক্টে যদি আমার ভালো পরিমাণ না হয়, তবে আমি আরেকটা রিয়াকশান আমি বসাবো কী করে? কারণ আমার ন্যূনতম পরিমাণ আমার রিয়াক্টেন্ট লাগবে, রাইট? তোমার ধরো আমি বলছি 2 মিলিমল তুমি বসালে 0.5 মিলিমল প্রোডাক্ট হলো। তোমার পরের রিয়াকশানে তুমি আবার ওকে বসাবে, এবার 0.2 মিলিমল, তারপর তুমি বসাবে, তারপরে আরও ধরো 0.1 মিলিমল। আর কত তুমি রিয়াকশন যেতে পারবে? বেশি কি যেতে পারবে? যেতে পারবে না। তোমার যত পরিমাণ তোমার ইল্ড হবে, ইল্ড যত ভালো হবে, যত বেশি হবে, তত তুমি কনসিকিউটিভ রিয়াকশনগুলোতে যেতে পারবে। একটার পর একটা ওই প্রোডাক্টকে ইউজ করে তুমি রিয়াকশন করাতে পারবে। ঠিক আছে, তোমার A প্লাস B করে যদি C হয়, সির পরিমাণটা যদি বেশি হয়, আর তুমি C দিয়ে D এর সঙ্গে মিশিয়ে E তৈরি করতে পারবে। E এর পরিমাণ যদি বেশি হয়, E এর সঙ্গে F এর রিয়াকশন করে তুমি G তৈরি করতে পারবে। এইভাবে করে তুমি রিয়াকশন চালাতে পারবে। এটা একটা কথা হলো। আরেকটা কথা হলো, তোমার এমনও হতে পারে A প্লাস B রিয়াক্ট করে যে সিটা তৈরি হচ্ছে, সে তুমি C থেকে তুমি লটস অফ প্রোডাক্ট তৈরি করতে পারো। আর এটাই তোমার কাজ। C থেকে তুমি D তৈরি করবে, E তৈরি করবে, F তৈরি করবে, G তৈরি করবে, H তৈরি করবে। ধরো 10 রকমের প্রোডাক্ট তৈরি করতে পারো। তো সেখানে যদি তোমার সিও অল্প পরিমাণ তৈরি হয়, তুমি কী তৈরি করবে? এতগুলো প্রোডাক্ট কি তুমি তৈরি করতে পারবে? পারবে না। বিকজ ইউ হ্যাভ টু নিড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট অফ রিয়াক্টেন্ট। ওকে, বোঝা গেল? তো দ্যাটস ওয়াই ওভার ওয়াশিং ইজ নট এ গুড প্রসেস। আমাকে ওভার ওয়াশিং না করে ওয়াশ করে করে চেক করতে হবে যে ইমপিউরিটি গেছে কি না। যদি ইমপিউরিটি যায় মোটামুটি, মোটামুটি কেন, প্রায় চলেই গেল, আমি দেখে নিলাম ইমপিউরিটি নেই, আর একবার দুবার ওয়াশ করে পিওর প্রোডাক্টটাকে কালেক্ট করে নেব। দ্যাট ইজ ওভার ওয়াশিং। ওভার ওয়াশিং ইজ অলসো এ পার্সোনাল এরর। ঠিক আছে, নেক্সট ওয়ান, ওভার হিটিং। সাপোজ কোনো একটা কম্পাউন্ডকে আমি হিট করছি, ঠিক আছে, এবার এতটা এক্সটেন্ডে আমি হিট করলাম যে ওটা হয়তো কম্পাউন্ডটা গলেই গেল, মেল্ট করে গেল, মেল্ট করে অন্য মিশে গেল, বা যেটা মেল্ট করা উচিত না। ঠিক আছে, তাহলে কী হবে? তাহলে আমার যে রিয়াকশনটা বা যে ডিজায়ার প্রোডাক্টটা আসার কথা সেটা হয়তো এলো না। তো ওভার হিটিং ইজ অলসো এ পার্সোনাল এরর। ঠিক আছে, আমাকে সেই টেম্পারেচার, সেই হিটই মেনটেন করতে হবে যেটা আমার অলমোস্ট ফেভারেবল। আবার এটাও ঠিক যে টেম্পারেচারটা আমার লাগে সেই টেম্পারেচার, এমন অনেক কিছু রিয়াকশন আছে যেগুলো যে টেম্পারেচারটায় মেনশন করা থাকে সেই টেম্পারেচার চেয়ে কম টেম্পারেচারের রিয়াকশন হয় না। আবার ওভার টেম্পারেচার করলে ওটা কনভার্ট হয়ে অন্য প্রোডাক্ট তৈরি হয়ে যায়। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু মেনটেন দ্য হিট কন্ডিশন, উই হ্যাভ টু মেনটেন দ্য টেম্পারেচার কন্ডিশন অ্যাকুরেটলি অলমোস্ট। ওকে, যদি আমরা খাতায় কলমে রিয়াকশন করি, দেয়ার মাস্ট বি রুম টেম্পারেচার 250 ডিগ্রি সেন্টিগ্রেড, 240 ডিগ্রি সেন্টিগ্রেড, এদের অ্যাপ্লিকেশন খুব কম হয়। কেন? আমরা রিয়াক্টেন্টদের মধ্যে রিয়াকশন করিয়ে মেকানিজম করে আমরা প্রোডাক্ট দেখিয়ে দিই, রাইট?
কিন্তু তা সত্ত্বেও দেখবে থিওরিটিক্যালি যখন আমরা প্রোডাক্ট প্রেডিক্ট করি তখনও সেক্ষেত্রে টেম্পারেচারের একটা ভাইটাল রোল থাকে। কি ভাইটাল রোল? কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। ওকে, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট যেটা লো টেম্পারেচার হয়ে যায়, যেটা আগে ফর্ম করে, আর থার্মোডাইনামিক কন্ট্রোল প্রোডাক্ট হলো তোমার হাই টেম্পারেচারে ফেভারেবল হয়। তো এই জিনিসগুলো তোমার হয় ন্যাপথলিনের ক্ষেত্রে, যেমন ওয়ান পজিশনে সালফোনিক SO3H ঢোকা আর 2 পজিশনে SO3H ঢোকা, দুটো কিন্তু টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট, রাইট? তো একটা লো টেম্পারেচার, একটা হাই টেম্পারেচারে হয়। তো এই জন্য টেম্পারেচার ইজ ইম্পর্টেন্ট। টেম্পারেচার সুইচ করলে অনেক সময় প্রোডাক্ট যেটা হয় সেই প্রোডাক্টটাই কনভার্সনটা অন্যরকম হয়ে যায়। তো টেম্পারেচার ওভারহিটিং ইজ অলসো এ পার্সোনাল এরর অ্যান্ড দ্যাট ইজ এ মেজর এরর। ওকে, সামটাইমস ইট কজ মেজর এরর, কারণ প্রোডাক্টটাই অন্য হয়ে গেলে তাদের একটা বিশাল বড় এরর হয়ে গেল। ঠিক আছে, নেক্সট ওয়ান, ইনসাফিসিয়েন্ট কুলিং অফ ক্রুসিবলস। যে ক্রুসিবলগুলো থাকে সেই ক্রুসিবলগুলোর মধ্যে যদি ইনসাফিসিয়েন্ট কুলিং হয় তখন দেখা যায় কি ওর হিটিং করে ও হিট হয়ে যায় অনেক বেশি, ও গরম হয়ে যায়। তো দেখা যায় ও কি হয়, বাতাস থেকে তোমার জলীয় বাষ্পগুলো নিয়ে নেয় বা হ্যাঁ ক্যাচ করে নেয়। তখন কি হয়, ওর যে আগের ওয়েটটা ছিল অ্যাকচুয়াল যে ওয়েট তার থেকে কিছুটা হলেও এক্সটেন্ডে তোমার ওয়েট বেড়ে যায়। তো দ্যাটস ওয়াই উই হ্যাভ টু নিড ইনসাফিসিয়েন্ট কুলিং অফ ক্রুসিবলস। দেন মেকানিক্যাল লস অফ ম্যাটেরিয়ালস ইন ভেরিয়াস স্টেপস। সাপোজ তোমার পিওর প্রোডাক্ট হয়েছে, তোমার প্রথমে TLC করে তুমি চেক করবে যে সেটার মধ্যে তোমার কতটা পিওর প্রোডাক্ট হবে। তারপরে ধরো তুমি কলাম ক্রোমাটোগ্রাফি করছে, কলাম ক্রোমাটোগ্রাফির পর তুমি সেটা তোমার সেটা দিয়ে আবার ওয়ার্কআপ করছো, আবার হিট করছো, আবার সলিউবল করছো, আবার এই লটস অফ প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছ। তো প্রত্যেকটা স্টেপে স্টেপে কী হচ্ছে, তুমি যদি ভালো করে খেয়াল না করো তাহলে কী হবে, তোমার প্রচুর পরিমাণে ইল্ড লস হবে। ওকে, তো অল অফ দ্য থিংস বেসড অন পার্সোনাল এরর: overheating, overwashing, insufficient cooling of crucibles, mechanical loss of materials in various steps, and impure reagent. Impure reagent also important. ধরো কোনো আমি রিয়েজেন্ট দিয়ে কাজ করছি, তো সেই রিয়েজেন্টই ইমপিওর, তো যেটা আসার কথা সেটা আসছেই না। তো দ্যাট ইজ অলসো এ পার্সোনাল এরর। কারণ পার্সোনাল এরর এই জন্য বলছে আমাকে চেক করতে হবে যে এই রিয়েজেন্টটা আমি ইউজ করছি সেটা পিওর কিনা। ওকে, সেটা অনেক দিন পুরানো আর সেটা কাজ করছে না, সেরকম রিয়েজেন্ট দিয়ে তো আমার কোনো লাভ নেই। ওকে, কুলিং অফ ক্রুসিবলটা আমি আরেকবার দেখে নিব। হ্যাঁ, ইনসাফিসিয়েন্ট কুলিং অফ ক্রুসিবল, এটার এফেক্টটা আমি আরেকবার দেখে নিব, দেখে তারপর বলে দেবো। ঠিক আছে, বাকিগুলো মনে রাখবে: ওভার ওয়াশিং, ওভার হিটিং, মেকানিক্যাল লস অফ ম্যাটেরিয়ালস ইন ভেরিয়াস স্টেপস, ইমপিওর রিয়েজেন্ট আমি বুঝিয়ে দিয়েছি। শুধুমাত্র ইনসাফিসিয়েন্ট কুলিং অফ ক্রুসিবলটা আমি আরেকবার দেখে আবার বলবো। এবার নেক্সট ওয়ান, ইনস্ট্রুমেন্টাল এরর্স। আচ্ছা, এবার এটার মধ্যে দেখো, এই যে এক্সপেরিমেন্টটা আমি এটা উদাহরণ দিচ্ছি, এটার মধ্যে দেখো, এটার মধ্যে যদি আমি এই ঢালাটা, এই যে ঢালছি, যে দেখো এই যে সলিউশনটা ঢালছি, দেখো ফেনলের মধ্যে উপরে যে থকথকে জিনিসটা সেটা থেকে যাচ্ছে, নিচে কি হচ্ছে, সলিউশনটা যাচ্ছে। ঠিক আছে, আমার খুব আস্তে আস্তে ঢালতে হবে, বিকজ ওই থকথকে জিনিসটা যদি আবার নিচে গিয়ে পড়ে না, আবার ইম্পিউরিটি জেনারেট করবে। এটা একটা কথা। 2 নম্বর কথা, আস্তে আস্তে ফেলতে হবে যাতে সলিউশনটা ম্যাক্সিমাম যাতে কন্টেইনারে যেতে পারে, সলিউশনটা ম্যাক্সিমাম যাতে কন্টেনারে যেতে পারে, এটা আমার একটা লক্ষ্য। যত বেশি কন্টেনারে যাবে তত বেশি ইল্ড হবে। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই এই গোটা প্রসেসটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করছে। আমি যত তাড়াহুড়ো করব প্রসেসটা তত খারাপ হবে, আর যতটা কেয়ারলেস হব ততটাই কাজটা খারাপ হবে। ওকে, তো নেক্সট ওয়ান, ইনস্ট্রুমেন্টাল এরর্স অ্যান্ড রিয়েজেন্ট এরর্স। এবার দেখো ইনস্ট্রুমেন্টাল এরর্স আর রিয়েজেন্ট এরর কি? দ্য এরর্স অ্যারাইজ ডিউ টু ফল্টি কনস্ট্রাকশন অফ কেমিক্যাল ব্যালেন্স, improper calibrated weight and faulty Bourret reading. সাপোজ আমরা যখন ধরো কিছু, আমি ইনস্ট্রুমেন্টের কথা বলি, খুব ইনস্ট্রুমেন্টগুলো খুব ভাইটাল। 1 নম্বর মনে রাখো, যখন আমরা ক্লাস 11-12 ঢুকি, ঠিক আছে, তখন থেকে আমাদের কি ইউজ করতে হয়, টাইট্রেশনে বুরেট, পিপেট। ওকে, তো বুরেটে একটা নির্দিষ্ট রিডিং আছে, সেই রিডিংয়ের ভিত্তিতে আমরা বলি টাইট্রেশন এত রিডিং আসছে, এমনকি ওই রিডিংয়ের ভিত্তিতে আমরা গ্যাপ পর্যন্ত আমরা ড্র করি। ঠিক আছে, পিপেটের ভিত্তিতে আমরা সলিউশনটা নিয়ে বিকারে দিই। ওকে, আর কি নেই, ইনিশিয়ালি মেজারিং সিলিন্ডার। ওকে, তো মেজারিং সিলিন্ডারকেও আমরা ইউজ করি। এগুলো সব স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট। এগুলো রিডিংগুলো যদি প্রপারলি ক্যালিব্রেটেড না থাকে, প্রপারলি যদি
ধরো প্রপার যদি ইমপ্রপার ক্যালিব্রেটেড রিডিং হয়, দেখো এগুলো যদি তোমার রিডিংগুলো যদি প্রপার না হয়, এগুলো রিডিংয়ে যদি গন্ডগোল হয়, আমার ডেটাতেও গন্ডগোল হবে। ধরো আমার পিপেটে যদি রিডিং ঠিক না হয়, তাহলে আমার যতটা পরিমাণ আমার দেওয়া উচিত তার চেয়ে কম বেশি আমি দিচ্ছি। বুলেটও তাই, বুলেটের রিডিংয়ে হেরফের হচ্ছে। মেজারিং সিলিন্ডারেও তোমার হেরফের হচ্ছে ডিউ টু ইনসাফিসিয়েন্ট তোমার রিডিংয়ের জন্য, ঠিক আছে। রিডিং যদি গড়বড় হয় তাহলে আমার অলমোস্ট আমার যে এক্সপেরিমেন্টাল ডেটা সেটাতেও গড়বড় হয়, এক্সপেরিমেন্টেও গড়বড় হয়, ঠিক আছে। এবার তারপরে বলি আর কি হতে পারে। বিএসসিতে তুমি যখন চলে যাবে, বিএসসিতে তখন আমাদের করানো হয় যে ভলিউমেট্রিক ফ্লাক্সের ইউজ করা হয়। এছাড়া ডিজিটাল ব্যালেন্স, চেনোমেট্রি এগুলো ইউজ করা হয়, ঠিক আছে। তো এবার লক্ষ্য করো, চেনোমেট্রি যদি ঠিক না থাকে তাহলে তুমি ইনসাফিসিয়েন্ট তুমি কি হচ্ছে ওয়েট নিচ্ছ, সেই ওয়েটটা তুমি ঢেলে দিচ্ছ ভলিউমেট্রিক ফ্লাক্সে, আর সেটা তুমি স্ট্যান্ডার্ড করছো, কনসেন্ট্রেশনে হেরফের হচ্ছে। ওকে, ডিজিটাল ব্যালেন্স তুমি নিচ্ছ, সেটা যদি ভুল হয় তাহলে কী হবে, তুমি ভুল ওয়েটের কম্পাউন্ড নিচ্ছ, কনসেন্ট্রেশনে হেরফের হতে পারে, ঠিক আছে। ভলিউমেট্রিক ফ্লাক্সে গন্ডগোল আছে, সেটা তুমি ওয়েট হয়তো ঠিক নিচ্ছ, কিন্তু যে সলিউশনটা দিয়ে তুমি ফিল আপ করবে, মোস্ট অফ দ্য কেসেস জল দিয়ে আমরা ফিল আপ করি, ওইটার পরিমাণটা এদিক ওদিক হচ্ছে দেখে আবার কনসেন্ট্রেশনের হেরফের হচ্ছে। তো দিস ইজ মাস্ট বি ইনস্ট্রুমেন্টাল এরর। ওকে, বোঝা গেল? তো এই ধরনের এররগুলো হয়। তো দ্যাট শুড বি ইমপ্রুভ ইউজিং ক্যালিব্রেটেড অ্যান্ড প্রপার ইনস্ট্রুমেন্ট। এবার আমাদেরকে ডিটেক্ট করতে হবে যারা ধরবে, যারা ল্যাবে খুব ভালো কাজ করে, ল্যাবের দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, বা যারা এই ফিল্ডে অনেক বছর থাকে কেমিস্ট্রি নিয়ে, তারা কি হয়, তারা দেখেই বুঝে যায় যে কোন ইনস্ট্রুমেন্টটা ভালো, কোন ইনস্ট্রুমেন্টটা খারাপ। আর তারা যদি নাও বোঝে তাতেও প্রবলেম নেই, তারা কাজ করার সময় বুঝে যাবে যে এর রিডিংয়ে একটু হেরফের হচ্ছে, ঠিক আছে। এগুলো ডিটেক্ট করার সবচেয়ে অসুবিধা হলো ক্লাস 11-12 যারা নতুন কেমিস্ট্রি ডিল করছে তাদের পক্ষে ওটা তোমার ডিল করা খুব অসুবিধা। তারা বুঝতেই পারে না কোন জায়গাটা খারাপ, কোন জায়গাটা ভালো। কিন্তু যারা তোমার এক্সপার্ট তারা কিন্তু বুঝে যায়। তো দ্যাটস ওয়াই if we use the proper instrument, proper calibrated weight machine, so there must be this type of errors will be minimized. Okay, তো এগুলোকেও আমরা অ্যাভয়েড বা মিনিমাইজ করতে পারি। দ্যাটস ওয়াই দিস ইনস্ট্রুমেন্টাল এরর্স অর রিজন এরর্স আর কনসিডার্ড অ্যাজ তোমার সিস্টেমেটিক এরর, বিকজ দ্যাট শুড বি ডিটারমাইন্ড, দ্যাট শুড বি অ্যাভয়েডেড। ওকে, সাপোজ দেয়ার মাস্ট বি ভলিউমেট্রিক ফ্লাক্স ইজ দেয়ার। ওকে, তো দেয়ার মাস্ট বি পটাশিয়াম dichromate that should be added, is orange color, and that must be volumetric flux that should be fill up with water up to the mark. ওকে, এখানে একটা মার্ক আছে, সেই মার্ক পর্যন্তই ফিল আপ করা হয়। এবার ধরো এই ভলিউমেট্রিক ফ্লাক্সে যদি গন্ডগোল থাকে কী হবে, স্ট্যান্ডার্ডিটি চেঞ্জ হবে, কনসেন্ট্রেশনে হেরফের হয়ে যাবে, ঠিক আছে। ওকে, এবার এরর্স ইন মেথড। সাপোজ তুমি একটা রিয়াকশন করছে, হ্যাঁ, তোমার রিয়াকশানে তুমি থিওরিটিক্যালি তুমি দেখে নিচ্ছ তোমার এই প্রোডাক্টটা তৈরি হবে, হলো ভালো কথা। তোমার অলরেডি অনেক লস হবে। কেন অনেক লস হবে? বিকজ সেখানে হিউজ পসিবিলিটি আছে। তোমার রিয়াকশান আমি সাধারণত কী বলি, A+B+C খুব ইজিলি বলি, কিন্তু তা নয়। অনেক সময় দেখা যায় A আনরিয়াক্টেড হয়ে আছে, বিও কিছুটা আনরিয়াক্টেড হয়ে আছে, তোমার তার সঙ্গে কিছু সাইড প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে। ধরো কোনো বেস আছে, তুমি রিয়াকশন আমরা করি না, তোমার ইথক্সাইড আয়ন ইউজ করি, ইথক্সাইড আয়ন কী হয়ে বেরোয়, ইথানল হয়ে বেরোয়। অ্যাসিটেট আয়ন ইউজ করি, সেই অ্যাসিটেট আয়ন কীভাবে বেরোয়, অ্যাসিটিক অ্যাসিড হয়ে বেরোয়। OH- ইউজ করি, OH- কী হয়ে বেরোয়, ওয়াটার হয়ে বেরোয়। NaH ইউজ করি, সোডিয়াম হাইড্রাইড, H- কী করে, হাইড্রোজেন অ্যাবস্ট্রাক্ট করে H2 হয়ে এলিমিনেট করে। তো দেয়ার মাস্ট বি লটস অফ পসিবিলিটিস দেয়ার, রাইট। তো সেগুলো তো আমরা সাধারণত মেজর প্রোডাক্ট লেখার সময় কাউন্টই করি না, ঠিক আছে, কিন্তু রিয়াকশন দে আর ভাইটাল, ঠিক আছে। তো দেখবে দিস এরর ইজ ডিউ টু ইনকারেক্ট স্যাম্পলিং অ্যান্ড ডিউ টু ইনকমপ্লিটনেস অফ এ রিয়াকশন। ওকে, কোনো রকম ইনকারেক্ট স্যাম্পলিংয়ের জন্য হতে পারে, বা রিয়াকশনের ইনকমপ্লিটনেসের জন্য হতে পারে, সেটা তোমার কোনো সাইড রিয়াকশনও তৈরি হতে পারে। ওকে,
এক্সাম্পল টাইটোমেটিক অ্যানালাইসিস এরর, ওকে, অকারেন্স অফ সাইড রিয়াকশন, টাইটোমেটিক অ্যানালাইসিস এররও হতে পারে, সেটাও হতে পারে। ইভেন তোমার অকারেন্স অফ সাইড রিয়াকশন, এই যে আমি উদাহরণ দিচ্ছি নাইট্রেশন অফ ফেনল, সাপোজ ফেনল নাইট্রেটেড উইথ নাইট্রিক অ্যাসিড, ওকে, তো দেয়ার মাস্ট বি মেন রিয়াকশন অর্থ নাইট্রোফেনল ইজ প্রডিউসড, ওকে, মেন রিয়াকশন, there must be side reaction, there must be para-nitrophenol also produced, okay, so there must be two type of product is produced, one major, one minor, that is orthonitrophenol, para-nitrophenol, but you have to need orthonitrophenol, so you have to separate them. First one, you have to separate all phenol, যদি কোনো ফেনল আনরিয়াক্টেড থাকে সেটাকে সেপারেট করতে হবে, তার সঙ্গে আবার যে প্রোডাক্ট হচ্ছে সেই প্রোডাক্টটাও আবার তোমার ভেরিয়েশন হচ্ছে, ভাবো আমার প্রোডাক্টেও ভেরিয়েশন হচ্ছে, মনে আমার প্রোডাক্টের মধ্যে সেপারেশন করতে হচ্ছে, তো কতটা রিয়াকশনের মধ্যে প্রবলেম তৈরি হচ্ছে, ঠিক আছে। তোমার একটা প্রোডাক্ট যদি তোমার 100% তৈরি হয়, বা 100% বলতে আমি এটা বলছি না সেটা ইল্ড 100%, তা নয়, তোমার একটা প্রোডাক্টই তৈরি হচ্ছে, দুটো তিনটে না, তা সেটা ইল্ড তোমার যতটা হয় উই রেসপেক্ট টু তুমি দুটো তিনটে প্রোডাক্ট করো, সেটার ইল্ড তোমার কতটা কমে যায়, কী হিসাবে বলছি দেখো, তুমি বলতে পারো যে তিনটে প্রোডাক্ট হচ্ছে, তো একটার ক্ষেত্রে 50%, আরেকটার ক্ষেত্রে 70%, আরেকটার ক্ষেত্রে 80% হচ্ছে, একটা প্রোডাক্ট হচ্ছে, সে একটা প্রোডাক্ট মাত্র 30% হচ্ছে, সেটা 30% হোক, কিন্তু সেটা সেপারেশন করে আমি একটা প্রোডাক্টই পাচ্ছি, সেখানে প্রবলেমটা কম হচ্ছে, আমার পিউরিটি করার জন্য প্রবলেমটা কম হচ্ছে, সেপারেশন করার ক্ষেত্রে আমার অসুবিধাটা কম হচ্ছে, যে একটা প্রোডাক্ট হচ্ছে সেটা একটাই প্রোডাক্ট আমি শিওর হচ্ছে, কিন্তু যেখানে তিনটে চারটে প্রোডাক্ট তৈরি হচ্ছে সেখানে আমাকে সেপারেশনের ঝামেলা দিয়ে যেতে হচ্ছে, পিউরিফিকেশনের ঝামেলা দিয়ে যেতে হচ্ছে, তারপর সেটা কালেক্ট করে সেটাকে আবার রেকটিফাই করতে হচ্ছে যে সেটার মধ্যে আদৌ অন্য কোনো প্রোডাক্ট ঢুকে নেই, তো এই এতগুলো ঝামেলার মধ্যে দিয়ে এতগুলো প্রবলেমের মধ্যে যেতে হচ্ছে, ঠিক আছে। তো এই ধরনের এররগুলোকেও বলা হয় মেথড, এররস ইন মেথড, ঠিক আছে, মেথডিক্যাল এরর হতে পারে, ঠিক আছে। তোমার সাইড রিয়াকশনগুলোকেও মেথড এররে ধরা হয়, ঠিক আছে। এবার অ্যাডিটিভ অ্যান্ড প্রপোর্শনাল এরর, দিস এররস আর ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যামাউন্ট অফ দ্য সাবস্টেন্স বিং ডিটারমাইন্ড, যে অ্যামাউন্ট যে সাবস্টেন্সটা ইউজ হচ্ছে তার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে না, এমন এররকে বলা হয় অ্যাডিটিভ অর প্রপোর্শনাল এরর, ওকে। এক্সাম্পল এরর ইন ওয়েট, তোমার ওয়েটের একটু এদিক ওদিকের জন্য তোমার একটু কনসেন্ট্রেশন চেঞ্জ হয়, কিন্তু দেখা যায় যে এরর তোমার যদি ওয়েটে এরর যদি খুব অল্প পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে তোমার খুব বেশি ইনফ্লুয়েন্স হয় না, ঠিক আছে, কনসেন্ট্রেশন খুব বেশি চেঞ্জ হয় না, দ্যাটস ওয়াই রিয়াকশন বলো টাইট্রেশন বলো সেটাও খুব বেশি কিন্তু চেঞ্জ হয় না, কারণ একটু তো এদিক ওদিক হবে, ঠিক আছে। অ্যান্ড সলিবিলিটি অফ পিপিটি, সাপোজ কোনো পিপিটি সলিবিলিটি অফ পিপিটি, ধরো কোনো জায়গায় পিপিটি তৈরি হয়েছে, সেই পিপিটিটাকে সলিবল করতে হবে, তো সেটার ক্ষেত্রেও যদি একটু এদিক ওদিক হয়, ঠিক আছে, হতে পারে। প্রেজেন্স অফ ইম্পিউরিটিস ইন স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশনে কিছুটা ইম্পিউরিটি থাকতে পারে, তো এগুলো কিছু কিছু এরর হয় যার জন্য একটু হলেও তোমার তোমার যে ট্রু ভ্যালুটা সেটা এদিক ওদিক হয়, তো সেদিকে বলা হয় অ্যাডিটিভ আর প্রপোর্শনাল এরর, এগুলোকে কিন্তু অ্যাভয়েড করা যায়। কীভাবে অ্যাভয়েড করা যায়, তুমি অলমোস্ট অ্যাকুরেট ওয়েট নিতে পারো, আরও ভালো ওয়েট মেশিন দিয়ে, ভালো ওয়েট মেশিন দিয়ে কেয়ারফুলভাবে তুমি আরও ভালো অ্যাকুরেট ওয়েট নিতে পারো, ঠিক আছে। 2 নাম্বার সলিবিলিটি অফ পিপিটি, পিপিটির যখন সলিবিলিটি করছো তখন তুমি আরও কেয়ারফুল হতে পারো, ওকে। প্রেজেন্স অফ ইম্পিউরিটি ইন স্ট্যান্ডার্ড সলিউশন, স্ট্যান্ডার্ড সলিউশনটা খুব ভালো হবে, ফার্স্ট ওয়ান তোমার স্ট্যান্ডার্ড সলিউশনটা তুমি যেখানে তৈরি করছো সেই কন্টেনারগুলো ভালো করে ওয়াশ করলে, যেটা দেওয়া হবে তোমার, সেটা যে স্যাম্পলটা দেওয়া হবে সেটা তোমার পটাশিয়াম ডাইক্রোমেট হোক বা অন্য কিছু হোক, সেটা তোমার অলমোস্ট পিওর হবে, ঠিক আছে, সেটার মধ্যে ইম্পিউরিটি থাকবে না। যে জলটা দিবে তুমি ওয়ার্ক আপ মানে ফিল আপ করবে, বা যে সলিউশনটা তুমি দিবে সেটা তোমার অলমোস্ট তোমার পিওর হবে, তো আলটিমেটলি আর সেটা ঢেকে রাখবে, তো আলটিমেটলি ওটা অলমোস্ট তোমার এররটা মিনিমাইজড হবে, ঠিক আছে। এবার নেক্সট হয় র্যান্ডম or indeterminate error. These error are usually small and irregular because এটা স্মল, খুব বেশি হেরফের হয় না, ইরেগুলার বিকজ এটা কোথায় হচ্ছে কীভাবে হচ্ছে সবসময় ডিটারমাইন করা যায় না, ওকে। তো দিস এরর্স আর ইউজুয়ালি স্মল অ্যান্ড ইরেগুলার, ওকে।
An analyst has hardly any control over these errors, and these errors are due to the limitation in the equipment used and limited skill of the observer. তো এটা সবসময় মনে রাখবে, ইনডিটারমিনেট এরর বা র্যান্ডম এরর কিছুটা হলেও অ্যানালিস্ট কন্ট্রোল করতে পারে না, বিকজ অফ লিমিটেড ইকুইপমেন্ট, বিকজ অফ লিমিটেড স্কিল অফ দ্য অবজারভার, দ্যাটস ওয়াই। তো এটা হতে পারে, হয়ে যায়, ঠিক আছে। তো দ্যাট শুড নট বি অ্যাভয়েডেড, দ্যাট শুড বি ইরেগুলার অ্যান্ড স্মল, ওকে। এবার নাও উই ডিসকাস অ্যাবাউট অ্যাকুরেসি, হাউ অ্যাকুরেট ইউর রেজাল্ট আর, তোমার রেজাল্ট কতটা অ্যাকুরেট, সেটাই হলো অ্যাকুরেসি, ওকে। অ্যাকুরেসি ইজ দ্য অ্যাগ্রিমেন্ট অফ এ পার্টিকুলার ভ্যালু টু দ্য ট্রু ভ্যালু অফ দ্য রেজাল্ট। তোমার রেজাল্টের রেসপেক্টে অ্যাকুরেসি মানে তোমার ওই রেজাল্টের রেসপেক্টে কতটা ও ট্রু ভ্যালুর কাছাকাছি যাচ্ছে, সেটা হলো অ্যাকুরেসি। অ্যাকুরেট মানে কি, সঠিক। অ্যাকুরেসি মানে কি, সঠিকের কাছাকাছি, ওকে। অ্যাকুরেট মানে সঠিক, যেটা ঠিক। অ্যাকুরেসি মানে কি, সঠিকের কাছাকাছি। এইভাবে করে আমি অন্তত এইভাবে করে মনে রাখি। তো সাপোজ ইউ গেট দ্য রিডিং 22.2 ইন টাইটেশন, ওকে ওকে, তুমি 22.2 পেয়েছো, ভালো কথা। ইউর ফ্রেন্ড গেট রিডিং 19.2, 19.2 পেয়েছে, ওকে। বাট ট্রু ভ্যালু ইজ 21.9, 21.9। দেখো 22.2 এর কাছাকাছি না 21.9, 19.2 থেকে তো অনেকটা দূরে। তাহলে কে কাছাকাছি যাচ্ছে, কাছাকাছি যাচ্ছে আমি। তো দ্যাট ইজ ইউ হ্যাভ দ্য রেজাল্ট মোর অ্যাকুরেট। সাপোজ ইউ গেট রিডিং 22.2 in titration, your friend get 19.2, but true value is 21.9, so you have the result more accurate. Your friend do well but is less accurate with respect to you, okay. অ্যাবসোলিউট এরর, এবার আমরা আসবো অ্যাবসোলিউট এরর কি। ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য মেজার্ড ভ্যালু অ্যান্ড ট্রু ভ্যালু। ধরো সাপোজ এক্স ইজ দ্য স্মল এক্স ইজ দ্য মেজার্ড ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল এক্স ইজ দ্য ট্রু ভ্যালু। এদের যে ডিফারেন্সটা মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু, দ্যাট শুড বি কনসিডার্ড অ্যাজ অ্যাবসোলিউট এরর, ওকে। এই লো ভ্যালু প্রডিউসেস এ নেগেটিভ এরর। দেখো এটার ভ্যালু যদি লো হয়, তোমার মেজার ভ্যালু যদি লো হয়, তাহলে কী হবে, হোল অফ দ্য টার্ম উইল বি নেগেটিভ। মেজার ভ্যালু যদি লো হয় তাহলে কী হবে, ক্যাপিটাল এক্সটা বড় হবে, ক্যাপিটাল এক্স উইল বি গ্রেটার দেন স্মল এক্স, সো দ্যাটস ওয়াই স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স টার্মটা কী হবে, নেগেটিভ হবে, দ্যাটস ওয়াই দ্য এরর উইল বি নেগেটিভ ভ্যালু, okay. And if small x, that is measured value when high, so there must be the difference between the measured value and true value will be positive, so we have to say the error will be positive, okay. So depend on the measured value, okay. Next one, relative error. It is more useful quantity than the absolute error, ঠিক আছে। এটা আরও বেশি ইউজফুল হয়, বিকজ এখানে আমার পার্সেন্টেজ ইউজ হয়। পার্সেন্টেজ কি, দ্যাট ইজ মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু। এক্স হলো, স্মল এক্স হলো মেজার ভ্যালু, ক্যাপিটাল এক্স হলো ট্রু ভ্যালু, দ্যাট ইজ মেজার ভ্যালু মাইনাস ট্রু ভ্যালু বাই ট্রু ভ্যালু ইন্টু 100%। এটা আমি ডট দিচ্ছি, এটা ডট মানে এটা দশমিক নয়, এটা কিন্তু মাল্টিপ্লিকেশন সাইন, ওকে। আমরা জানি, মনে রাখবে, তোমার যে কোনো সংখ্যার মাঝে যে গুণ চিহ্ন ইউজ করা হয়, তখন সেক্ষেত্রে আমরা মাল্টিপ্লিকেশন সাইন ইউজ করি। আর যখন এক্স ওয়াই জেড এগুলো থাকে, তখন সেক্ষেত্রে যেহেতু এক্স আর গুণ চিহ্ন দুটোই একই রকম দেখতে, সেই জন্য আমরা অনেক সময় ডট ইউজ করি অ্যাজ এ মাল্টিপ্লিকেশন সাইন, ঠিক আছে। যখন তোমরা অ্যালজেব্রা করবে, অ্যালজেব্রার প্রথমে এটা বলা হয় যে এক্স ওয়াই জেড এগুলোর মধ্যে যেহেতু এক্স টার্মটা তোমার অলমোস্ট সিমিলার টু multiplication sign, so sometimes we have to use the dot as a multiplication sign, okay. বোঝা গেল? তো স্মল এক্স হলো তোমার মেজার ভ্যালু, মাইনাস ক্যাপিটাল এক্স হলো ট্রু ভ্যালু, তো দুটোর ডিফারেন্স বাই ট্রু ভ্যালু। তো ট্রু ভ্যালুর রেসপেক্টে যে এরর হচ্ছে ইন্টু 100%, এটাই হলো রিলেটিভ এরর। ইট ইজ অলসো এক্সপ্রেস ইন পার্টস পার থাউজেন্ড। আমরা পার্টস পার মিলিয়ন পড়ছি, পার্টস পার, এটা হলো পার্টস পার থাউজেন্ড। পার্টস পার মিলিয়নকে কী বলা হয়, পিপিএম। তো পার্টস পার থাউজেন্ডকে বলা হয় পিপিটি, ওকে। এখানে পিপিটি বলতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নয়, ঠিক আছে, ঠিক আছে, ওকে। এটা পিপিটি হলো পার্টস পার থাউজেন্ড। নাও উই গো প্রেসিশন। ইট রেফার্স টু দ্য ক্লোজনেস অফ ভেরিয়াস মেজারমেন্ট ফর দ্য সেম কোয়ান্টিটি। ধরো একই কোয়ান্টিটি দিয়ে তুমি মেজারমেন্ট করছো, অলমোস্ট সিমিলার টাইপ অফ রেজাল্ট আসছে, সেটা হলো প্রেসিশন, ঠিক আছে। সাপোজ একটা বলি, উদাহরণ দিই, ধরো 10-12 জন একসঙ্গে টাইট্রেশন করছে, হ্যাঁ। এবার যিনি টিচার তিনি বলেননি ট্রু ভ্যালু কী,
তিনি বলছেন যে সবাইকে একই স্যাম্পল দেওয়া হয়েছে, সবাইকে একই স্ট্যান্ডার্ড সলিউশন দেওয়া হয়েছে, সবাইকে একই বেস দেওয়া হয়েছে, সবাইকে একই রিজেন্ট দেওয়া হয়েছে, করো এবার কাজ করো। তো এবার তখন সবাই কি দেখবে, সবাই দেখবে কতটা একজনের সাপেক্ষে কতটা প্রেসিশন ভ্যালু আসতেছে। মানে সবাই তো একই জিনিস পেয়েছে, তো সবারই অলমোস্ট একই রকম রিডিং আসার কথা, রাইট? এরকম জিনিসটা হয়। ও বলবে এই তোর কত রিডিং আসছে, ও বলে তোর কত রিডিং আসছে। তো যার যত রিডিং কাছাকাছি হবে সে তত ভাববে যে আমার রিডিংটা অলমোস্ট হয়তো অ্যাকুরেটই আসছে। সে অ্যাকুরেসি জানে না, তো সে কাকে মিলাবে, প্রেসিশনকে মিলাবে। ঠিক আছে? তো প্রেসিশন বলতে তোমার বোঝায় ক্লোজনেস অফ ভেরিয়াস মেজারমেন্ট ফর দ্য সেম কোয়ান্টিটি। আরেকটা উদাহরণ দিতে বলতে পারি, ধরো আননোন একটা রিয়াকশন করছি, সে আননোন রিয়াকশনে আমি ট্রু ভ্যালু জানি না। তো আমাদের যেমন হয় তোমার, আমরা যখন রিডিং করলে আমরা 3বার রিডিং নিতাম, 3বার টাইট্রেশন করে 3বার রিডিং নিতাম। আর সেই 3বার রিডিংয়ে তোমার যত কাছাকাছি রেজাল্ট হতো তার অ্যাভারেজ আউট করতাম, অ্যাভারেজ আউট করে তোমার রেজাল্টটা আসতো। যদি এরকম কারো আসতো দ্যাট ইজ 23.1, 23.1, তার মানে ওর যে টাইট্রেশনটা সেটা খুব ভালো হয়েছে। ঠিক আছে? কারণ অলমোস্ট প্রেসিশন ভ্যালু আসছে। ঠিক আছে? তার মানে ও 3বার রিপিট কাজ করছে, 3বারই ওর প্রেসিশনটা ভালো আসছে, তার মানে ওর টাইট্রেশন প্রসিডিওরে কোনো গন্ডগোল নেই। ওর যে টাইট্রেশনটা করছে এখানে এদিক ওদিক এরর হতে পারে, কিন্তু প্রেসিশন দিয়ে ওকে এটা বোঝা যায় যে ওর টাইট্রেশনের যে ওর যে কেয়ারটা, সে কেয়ারটা ভালো আছে, ও কেয়ারফুল। ঠিক আছে? তো পারফরমেন্সটা ভালো। তো প্রেসিশন দিয়ে এটা বোঝা যায়, দ্যাট ইজ ক্লোজনেস অফ দ্য ভেরিয়াস মেজারমেন্ট আর টার্মড অ্যাজ প্রেসিশন। অ্যাকুরেসি এক্সপ্রেসেস দ্য কারেক্টনেস অফ এ মেজারমেন্ট। কারেক্টনেস ট্রু ভ্যালু দেওয়া আছে, উইথ রেসপেক্ট টু ট্রু ভ্যালু কতটা কারেক্ট সেটা অ্যাকুরেসি দিয়ে মেজারমেন্ট করা যায়। অ্যান্ড প্রেসিশন ইজ দ্য রিপ্রোডিউসিবিলিটি অফ এ মেজারমেন্ট। মেজারমেন্টে কত পুনরায় একই ভ্যালু আসতেছে সেটা প্রেসিশন দিয়ে ডিটারমাইন করা যায়। ওকে? Measurements are frequently repeated to improve accuracy and precision. Measurement বারবার রিপিট করা হয়। দেখবে আমরা যত ক্লাস 11, 12, B.Sc, M.Sc দরকার বলে যে PhD করছে সেটা প্র্যাকটিস হতে থাকে। যত বেশি প্র্যাকটিস হয় তত বেশি নাকি আমাদের ভালো। কেন? বিকজ তত বেশি আমাদের স্কিল ডেভেলপ হয়, তত বেশি আমাদের ওয়েট মেজারিং জিনিসটা আমাদের তত ভালো হয়। মেথডিক্যাল এররগুলো আমরা ভালো বুঝতে পারি যে আগেরটা এই ভুল হয়েছিল, পরেরটা এই ভুল ছিল। যত বেশি প্র্যাকটিসড হয় তত বেশি কী হয়, অ্যাকুরেসি আর প্রেসিশনটা ইমপ্রুভ হয়। সো মেজারমেন্টস আর ফ্রিকোয়েন্টলি রিপিটেড টু ইমপ্রুভ অ্যাকুরেসি অ্যান্ড প্রেসিশন। অ্যাভারেজ ভ্যালুস আর অবটেন ফ্রম সিমিলার মেজারমেন্টও যে টাইট্রেশনের ক্ষেত্রে হয়। আর ইউজুয়ালি মোর রিলেবল অ্যান্ড দেন ইন্ডিভিজুয়াল মেজারমেন্ট। তো দেয়ার মাস্ট বি ইন্ডিভিজুয়াল মেজারমেন্টের থেকে অ্যাভারেজ মেজারমেন্ট করে ওর ভ্যালুটা অনেক বেশি ভালো। ঠিক আছে? তো নাও কোশ্চেন হলো, হাউ ক্যান উই মিনিমাইজ এরর্স? থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা কি করে এররগুলোকে মিনিমাইজ করতে পারি, আমাদের কি করণীয় আছে? জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। ওকে, that is minimization of errors. First one, using calibrated and standard instrument. যে বুরেট, যে পিপেট, যে মেজারিং সিলিন্ডার, যেগুলো খুব ভাইটাল ওয়ান। বুরেট, পিপেট, মেজারিং সিলিন্ডার টাইট্রেশন খুব ইম্পর্টেন্ট। মেজারিং তোমার ওয়েট মেশিন খুব ইম্পর্টেন্ট। তো এগুলো তোমার ঠিকঠাক নিতে হবে। ঠিক আছে? অনেকের ক্ষেত্রে হয়, অনেকে কী করে তোমার বিকারের রিডিং ইউজ করে। ঠিক আছে? বিকারের রিডিংয়ের থেকে আই থিঙ্ক মেজারিং সিলিন্ডার রিডিংটা অনেক ভালো। তো মেজারিং সিলিন্ডার এগুলো খুব ভালো ক্যালিব্রেটেড অ্যান্ড স্ট্যান্ডার্ড ইনস্ট্রুমেন্ট উই হ্যাভ টু ইউজ। সাপোজ আমি যখন ফিজিক্সে করেছি, ফিজিক্সে ক্লাস 12-এ আমাদের একটা ছিল, মনে পড়ছে না আমার, একটা ইনস্ট্রুমেন্ট ছিল। ঠিক আছে? সেই ইনস্ট্রুমেন্টে একটু গড়বড় হওয়ার জন্য আমাদের রেজাল্টটা খারাপ হয়েছিল। রেজাল্টটা মানে এমনি আমরা প্র্যাকটিস করছিলাম যখন, সেই প্র্যাকটিসে আমাদের যে এক্সপেরিমেন্টের যে রেজাল্টটা সেটা খারাপ হয়েছিল। আমি ওভারঅল রেজাল্ট বলিনি। তো সেটার ওকে আই থিঙ্ক মিটার স্কেল বা কিছু একটা হবে, মনে পড়ছে না আমার। তো সেটার মধ্যে একটা কাঁটা ঘুরতে হয়। ঠিক আছে? ওই কাঁটাটা ঠিকমতো ঘুরছে না। ঠিক আছে? তো এটার জন্য খুব অসুবিধা হয়ে গেছিলো। ঠিক আছে? তো এই জন্য ইনস্ট্রুমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। ওকে,
এবার রানিং ব্ল্যাঙ্ক ডিটারমিনেশন, যেটা রানিং ব্ল্যাঙ্ক ডিটারমিনেশন, সাপোজ ইউ হ্যাভ টু পারফর্ম দ্য রিয়াকশন উইথ হ্যাভিং স্যাম্পল অ্যান্ড উইদাউট স্যাম্পল ইজ টার্মড অ্যাজ ব্ল্যাঙ্ক ডিটারমিনেশন। সাপোজ তোমার কোনো অর্গানিক স্যাম্পল দেওয়া আছে, সেই অর্গানিক স্যাম্পলে তুমি ক্লোরিন পেয়েছো, ওকে, ভালো কথা। এবার তুমি ব্ল্যাঙ্ক যে জলটা, যে ওয়াটারটা তুমি ইউজ করছো, সেই ওয়াটারটা ব্ল্যাঙ্ক টেস্ট করে দেখো যে ওটার মধ্যে ক্লোরিন আছে কিনা, ঠিক আছে। এবার ওটার মধ্যে যদি ক্লোরিন না থাকে আর তোমার স্যাম্পলের যেটা তুমি করে দেখেছো সেটার মধ্যে ক্লোরিন থাকে, তার মানে বুঝে যাচ্ছ তুমি ওয়াটার থেকে ক্লোরিন পাওনি, তুমি স্যাম্পল থেকেই ক্লোরিনটা পেয়েছো, রাইট। তো দিস ইজ দ্য আইডিয়া অফ or influence application of blank experiment. নেক্সট ওয়ান, ইউজিং ক্লিন বিকার্স বুলেট, ওকে, ক্লিন হতে হবে, অন্য কোনো ইম্পিউরিটি থাকলে সেটা মিশে যাওয়ার চান্স থাকবে, ওটা ওয়েট বাড়ানোর চান্স থাকবে, ওটা কনসেন্ট্রেশন এদিক ওদিক করার চান্স থাকবে, অনেক ব্যাপার আছে। impure things should be rejected. There must be impure reagent, impure acids, impure salts, impure, all of the things that should be rejected. Suppose তোমার কি বলবো, পটাশিয়াম ডাইকোমেটের স্ট্যান্ডার্ড সলিউশন করতেছো, তো সেখানে যদি পটাশিয়াম ডাইকোমেটই যদি তোমার ভালো না হয়, ইমপিওর হয়, তাহলে সেক্ষেত্রে তো স্ট্যান্ডার্ডিটির বিশাল হিউজ ডিফারেন্স হবে। স্ট্যান্ডার্ডিটি ছাড়ো, ওটার যে তোমার পিওরিটি সেটার তো বিশাল ডিফারেন্স হবে, ঠিক আছে। তো উই হ্যাভ টু ইউজ দ্য পিওর ওয়ান, ওকে। নেক্সট ওয়ান, কেয়ারফুল অবজারভেশন টেস্টিং। কেয়ারফুল অবজারভেশন, লাইক ফর এক্সাম্পল যেমন টাইট্রেশনে হয়, টাইট্রেশনে তোমার এন্ড পয়েন্ট চলে যাওয়ার পরে আমরা অনেক সময় রিডিং নিই, সেটা যতটা পাওয়া যায় মিনিমাইজ করতে হবে। তো এই ধরনের জিনিসগুলো is very essential for minimization of errors. First one, using calibrated and standard instrument. Next one, running blank determination. Third one, using clean beakers and bullet, etc. Fourth one, impure things should be rejected. And fifth one, careful observation and testing. Okay. এবার নেক্সট ওয়ান, এবার নাও উই গো সাম এমসিকিউ, ওকে ওকে। তো ফার্স্ট ওয়ান, উইথ দ্য ইনক্রিজ ইন অ্যাবসোলিউট এরর দ্য ভ্যালু অফ দ্য রিলেটিভ এরর। দেখো এটা খুব সহজ, অ্যাবসোলিউট আর রিলেটিভ এরর। দেখো অ্যাবসোলিউট এররতে কী আছে, স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স, ওকে। রিলেটিভ এরর কী আছে, নিউমেটারে স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স। এই যে ক্যাপিটাল এক্সটা আছে এটা ডিনোমিনেটারে আছে, দেখো ডিভিশন দেওয়া আছে, ঠিক আছে। কিন্তু এই স্মল এক্স বাই ক্যাপিটাল এক্সটা আমার তোমার অ্যাবসোলিউটেও আছে। তো বোথ অফ দ্য অ্যাবসোলিউট এরর অ্যান্ড রিলেটিভ এরর হ্যাভিং দ্য নিউমিনেটর অ্যাজ স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স, রাইট। স্মল এক্স হলো মেজার ভ্যালু অ্যান্ড ক্যাপিটাল এক্স ইজ দ্য ট্রু ভ্যালু, ওকে। প্রত্যেকের নিউমিনেটর মানে লবে স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স আছে, ঠিক আছে। তো তার মানে কি, with the increase the absolute error the value of relative error that should be increases, কারণ প্রত্যেকের লবে যে টার্মটা আছে স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স সেটা কিন্তু কমন, ঠিক আছে। তো অ্যাবসোলিউট এররে যদি স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্সটা যদি বাড়ে, তার রিলেটিভ এররেরও লব যেটা আছে নিউমিনেটরে যে টার্মটা আছে, দেয়ার মাস্ট বি দ্য টার্ম হুইচ ইজ প্রেজেন্ট ইন দ্য নিউমিনেটর দ্যাট ইজ স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স অলসো ইনক্রিজেস, okay. So for absolute error there must be numerator increases, so for that same term, due to same term relative error, their numerator increases. So that's why when the increase in the absolute error can be take place, there must be relative error also increases, okay. কারণ প্রত্যেকের নিউমিনেটর বা লবে সেম টার্ম আছে, এক্স মাইনাস স্মল এক্স মাইনাস ক্যাপিটাল এক্স, মেজার ভ্যালু মাইনাস টু ভ্যালু। তো মেজার ভ্যালু মাইনাস টু ভ্যালুর ডিফারেন্সটা তোমার অ্যাবসোলিউট এরর যত বেশি হবে, রিলেটিভ এররের ততই তাহলে পারবে, ঠিক আছে। সে নিচে তোমার ক্যাপিটাল এক্স থাকুক না কেন, লবটা তো বাড়ছে, হ্যাঁ, যতটা এক্সটেন্ডে তোমার অ্যাবসোলিউট এররটা বাড়ছে ততটা এক্সটেন্সে তোমার রিলেটিভ এররটা নাও বাড়তে পারে, কারণ অ্যাবসোলিউটের তোমার ডিনোমিনেটরে ওয়ান আছে আর রিলেটিভ এররের ডিনোমিনেটর কী আছে, টু ভ্যালু আছে, এক্স আছে, ক্যাপিটাল এক্স আছে, কিন্তু লবটা তো তোমার সেম আছে। তো দ্যাটস ওয়াই অ্যাবসোলিউট এরর যদি বাড়ে তাহলে রিলেটিভ এররও বাড়ার কথা, ঠিক আছে। Next one, accuracy cannot be determined by the method. Accuracy কোন মেথডের মাধ্যমে আমরা ডিটারমাইন করতে পারি না, কম্পারেটিভ, অ্যাবসোলিউট অ্যান্ড মিনিমাল। মনে রাখবে এটা মিনিমাল হবে, ঠিক আছে। accuracy cannot be determined by the method of minimal, okay. Next, which of the following statement is correct? দেখো additive error is an example of indeterminate error, এটা তো completely wrong, because
তোমার ইনডিটারমিনেট এররে আমরা অ্যাডিটিভ এররটা পড়িনি। দেখো অ্যাডিটিভ এরর কোথায় ছিল কোথায় ছিল কোথায় ছিল, তারাও অ্যাডিটিভ এরর কোথায় ছিল, সিস্টেমেটিক এররের মধ্যে ছিল, যেটা ডিটারমিনেট এররের মধ্যে পড়ে, যেটা আমি ডিটারমাইন করতে পারি। তো এটা কখনো ইনডিটারমিনেট এররের মধ্যে পড়বে না। তাই গেল, ঠিক আছে। তো অ্যাডিটিভ এরর ইজ অ্যান এক্সাম্পল অফ ইনডিটারমিনেট এরর। দিস ইজ কমপ্লিটলি রং বিকজ অ্যাডিটিভ এরর ক্যান বি মিনিমাইজড, ক্যান বি অ্যাভয়েডেড, ক্যান বি ডিটারমাইন্ড। ওকে, erratic error is an example of determinate error. Okay, erratic error is an example of determinate error. এটা দেখো, এটা নিয়ে একটু সন্দেহ থাকতে পারে তোমাদের। erratic error এটা মনে রাখবে, এটা হয় না, এটা determinate error এর মধ্যে পড়ে না, ঠিক আছে। determinate error is also known as accidental error. মোটেও না, ডিটারমিনেট এরর কোনো অ্যাক্সিডেন্টাল এরর না, এটা হতে পারে, যে কোনো সময় হতে পারে, এটা অ্যাক্সিডেন্ট হয়ে হয় না। মানে অ্যাক্সিডেন্টাল এরর মানে কি, যেটা হঠাৎ করে হয়। কিন্তু ডিটারমিনেট এরর তা না, এটা ধারাবাহিক যে কারোর ক্ষেত্রে হতে পারে, ঠিক আছে। ইনডিটারমিনেট এরর ইজ অলসো নোন অ্যাজ র্যান্ডম। ওকে, দিস ইজ দ্য রাইট, বিকজ র্যান্ডম এররকে ইনডিটারমিনেট এরর বলা হয়, ঠিক আছে। আমরা সিস্টেমেটিক এররকে ডিটারমিনেট এরর বলি, আর র্যান্ডম এররকে আমরা কি বলবো, ইনডিটারমিনেট এরর। ওকে, next. Accuracy express the deviation from the experiment, correctness of an experiment, feasibility of an experiment, দেখো reproducibilityটা কেটে দাও, এটা হলো প্রেসিশন। ওকে, feasibility of experiment কখনোই হয় না। এবার এই দুটো নিয়ে ব্যাপার আছে। যদি আমার কারেক্টনেস না লেখা থাকতো, সাপোজ কারেক্টনেস অফ অ্যান এক্সপেরিমেন্ট না লেখা থাকতো, তখন আমি রাইট যদি দিতাম, ডেভিয়েশনে দিতাম। কিন্তু যেহেতু আমার কারেক্টনেস দেওয়া আছে, এই কারেক্টনেসটা দেওয়া আছে, দ্যাটস ওয়াই এই কারেক্টনেসটাই রাইট অ্যান্সার হবে, আর অন্য কিছু আমি দেখবো না। অ্যাকুরেসি সবসময় কারেক্টনেস অফ মেজারমেন্টকেই ডিনোট করে, ঠিক আছে। ডেভিয়েশন আর কারেক্টনেসের মধ্যে একটু তফাৎ থাকে। কারেক্টনেস মানে কতটা যথার্থ, কতটা সঠিক, আর ডেভিয়েশন মানে ওটা তুলনায় কতটা ডেভিয়েট করছে। যদি তোমার কারেক্টনেস না দেওয়া থাকতো, তাহলে তুমি অপশন অনুযায়ী তুমি সিলেক্ট করতে পারতে, ডেভিয়েশনকেই আমি আই থিঙ্ক রাইট দিতাম। কিন্তু যেহেতু এখানে কারেক্টনেস বলেই দিচ্ছে, তো কারেক্টনেসই এটা মোর অ্যাকুরেট হবে। ওকে, নাও ডিটারমিনেট এরর ক্যান বি অবটেন বাই। ওকে, ডিটারমিনেট এরর কীভাবে হয়, এক্সপেরিমেন্টালি, থিওরিটিক্যালি, বোথ না। দেখো, ডিটারমিনেট এরর মানে যে এররটা তোমার অ্যাভয়েড করা যেতে পারে, যেটা ডিটারমাইন করা যেতে পারে, সেটা এক্সপেরিমেন্টালিও হতে পারে। পার্সোনাল এরর যেটা বললাম, সেটা এক্সপেরিমেন্টালি হয়। তোমার টাইট্রেশনের ভুল ভ্যালু নিতে পারো, টাইট্রেশনের এন্ড পয়েন্টের আগে পরে তুমি ভ্যালু নিতে পারো, বোর্ডের রিডিংটা তুমি লম্বভাবে নাও নিতে পারো, তোমার সিস্টেম যেটা তুমি ইউজ করছো সেটা ফল্টি ইকুইপমেন্ট হতে পারে, তোমার যে রিয়েজেন্ট সেটা ইম্পিওর হতে পারে। তো এগুলো সব এক্সপেরিমেন্টালি হতে পারে, তো এক্সপেরিমেন্টালি ডিটারমিনেট এরর হতে পারে। থিওরিটিক্যালি কী হতে পারে, তোমার ক্যালকুলেশনে ভুল হতে পারে, তোমার গ্রাফে ভুল হতে পারে, তুমি যে ওয়েটটা নিচ্ছ সেই ওয়েটের যে একটা মেজারমেন্ট হয়, সেই মেজারমেন্টটা তুমি ভুল নিতে পারো। কারণ আমরা হয় না ক্যালকুলেশন করে করি না, 25 ml যদি এত হয়, এত ml কত, এইভাবে করে আমরা অনেক সময় ওয়েট মেজার করি যে এত ওয়েট আমার লাগবে। তো সেই ওয়েট মেজারমেন্টেও যদি ভুল হয়, তাও তো প্রসেসটা ভুল। তো থিওরিটিক্যালি অলসো ডিটারমিনেট এরর। ওকে, আমি এটা কাটা দিব না, এটা রাইট দিব, এটাও। তো এটাও মানে কি, বোথ। ওকে, তাহলে এক্সপেরিমেন্টাল থিওরিটিক্যাল দুটো এররকেই আমরা বলতে পারি যে সেই এরর ডিটারমিনেট হলেই, ডিটারমাইন করা গেলেই আমরা বলবো ডিটারমিনেট এরর। ওকে, সেটা থিওরিটিক্যালি হতে পারে, এক্সপেরিমেন্টালি হতে পারে। এক্সপেরিমেন্টালি হলে তো লটস অফ আমি বললাম, থিওরিটিক্যালি হতে পারে তুমি মেজারমেন্ট নেওয়ার সময় তোমার ওয়েট যতটা নেওয়া উচিত, সেটা যদি ক্যালকুলেশন করে তার চেয়ে কম, তার চেয়ে বেশি যদি তুমি ওয়েট লিখে রাখো তোমার নোটবুকে, আর সেই অনুযায়ী তুমি ওয়েট নাও, তাহলে সেক্ষেত্রে হেরফের হতে পারে। তোমার রিডিং তুমি নিলে সে রিডিং দিয়ে ক্যালকুলেশন তুমি ভুল করলে, সেটা দিয়ে তোমার হতে পারে। গ্যাপ পয়েন্টিং ভুল করতে পারো, অনেক রকম ব্যাপার আছে। তো সেগুলো সব থিওরিটিক্যালি ভুল হতে পারে। তো সেই থিওরিটিক্যালি ভুলগুলোও মিনিমাইজ করা যায়। তুমি পরে আবার চেক করবে ক্যালকুলেশন আমার ঠিক আছে কিনা, তো সেইভাবে করে তুমি মিনিমাইজ করতে পারো। তো দ্যাটস ওয়াই দিস experimentally and theoretically error are considered as determinate error. Okay, next. Which one of the following error cannot be avoided? দেখো, ইনস্ট্রুমেন্ট এরর তো আমি অ্যাভয়েড করতে পারি, তাই এটা হবে না। পার্সোনাল এররও আমি অ্যাভয়েড করতে পারি, হবে না। অ্যাডিটিভ এররকেও আমরা ডিটারমাইন করতে পারি, তাহলে এখানে হবে ইনডিটারমিনেট এরর, ঠিক আছে, ইনডিটারমিনেট এরর। বিকজ ইনডিটারমিনেট এরর বলেই দিচ্ছে, নামেই বোঝা যাচ্ছে এই এররগুলোকে ডিটারমাইন করা যায় না, তার মানে দিস শুড নট বি অ্যাভয়েডেড। ওকে,
ডিটারমাইন করা যায় না মানেই আমরা অ্যাভয়েড করতে পারছি না। প্রথমে তো আমি ডিটারমাইন করবো এই জায়গায় আমার এরর হচ্ছে, তার জন্য তো আমি অ্যাভয়েড করব। আমি জানি না কোন জায়গায় এররটা হচ্ছে, আমি অ্যাভয়েড করব কী করে, রাইট? সাপোজ হয় না, আমাদের বলা হয় না যে আগে নিজের ভুলটা বোঝো, তারপর ভুলটাকে রেকটিফাই করো, রাইট? তা আমাকে ভুলটা বুঝতে হবে, আমার কোন জায়গায় আমার ল্যাক আছে, কোন জায়গায় আমি একটা পরীক্ষার দিনের পর দিন দিয়ে যাচ্ছি কিন্তু আমি পাচ্ছি না, কেন হচ্ছে না, কোন জায়গায় হচ্ছে না, কোন জায়গায় আমার ভুল হচ্ছে, সেটা আমাকে দেখতে হবে, তারপর আমি রেকটিফাই করতে পারি। তো আমি যদি আমার কোনো ভুলই না দেখি তাহলে আমি রেকটিফাই করবো কি, রাইট? তো সেই রকম জিনিসটা আমি যে এররগুলোকে আমি ডিটারমাইনই করতে পারছি না, সেটা আমি অ্যাভয়েড করবো কী করে, রাইট? ওকে, নেক্সট। এবার প্রপোর্শনাল এরর ইজ অ্যান এক্সাম্পল অফ ইরাটিক এরর, পার্সোনাল এরর, অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর। এটা মনে রাখবে। আচ্ছা, এই জায়গাটা না একটু ভুল হয়েছে, এখানে অ্যাবসোলিউট এরর না, এখানে হবে ডিটারমিনেট এরর। আমি অপশানটা লিখতে ভুল করছি, হ্যাঁ। আর মনে রাখবে প্রপোর্শনাল এরর কখনো ইরাটিক এরর না, কখনো পার্সোনাল এরর নয়, কখনো রিলেটিভ এরর নয়, এটা হলো ডিটারমিনেট এরর। ওকে, প্রপোর্শনাল এরর হলো, প্রপোর্শনাল এররটা কি, আমার প্রপোর্শনাল এরর তো পড়লাম, কোথায় ছিল প্রপোর্শনাল এরর, এটা প্রপোর্শনাল এরর, অ্যাডিটিভ অ্যান্ড প্রপোর্শনাল এরর। এটা কি, এটা হলো ডিটারমিনেট এরর। ওকে, এটা না তোমার মেথডিক্যাল এররের মধ্যে পড়ছে, না পার্সোনাল এররের মধ্যে পড়ছে, না ইনস্ট্রুমেন্ট এররের মধ্যে পড়ছে। ওকে, কোথায় ছিলাম, 7-এ, হ্যাঁ। তো এটা ডিটারমিনেট এরর। নেক্সট ওয়ান, হুইচ ইজ এ ডিটারমিনেট এরর। ওকে, ইরাটিক এরর, পার্সোনাল এরর, অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর। ওকে, ডিটারমিনেট এরর এখানে দেখবে, আর আমার দেখার দরকার নেই, পার্সোনাল এরর দেওয়া আছে, পার্সোনাল এরর হবে। ওকে, হয়ে গেল। ওকে, ওকে, কারণ অ্যাবসোলিউট এরর, রিলেটিভ এরর আমার পরিষ্কার করে বলা নেই এখানে, শুধু মাত্র বলা আছে মেজার ভ্যালু আর তোমার ট্রু ভ্যালুর মধ্যে যে ডিফারেন্সটা, তো সেটা আমি ডিটারমাইন করতে পারি কি করতে পারি না সেটা আমার সংজ্ঞাই তো নেই, ডেফিনেশনে নেই, ঠিক আছে? দ্যাটস ওয়াই উই ডু নট কনসিডার। ইরাটিক এরর একটু অন্যরকমই এরর, সেটাও ডিটারমিনেট এরর ধরবো না। এখানে যেহেতু পার্সোনাল এরর দিয়ে দিচ্ছে, তো পার্সোনাল এরর, নো ডাউট পার্সোনাল এরর ইজ এ ডিটারমিনেট এরর। ওকে, এবার হুইচ ওয়ান ইজ নট এ কনস্ট্যান্ট এরর। ওকে, কোন এররটা আমার কনস্ট্যান্ট এরর নয়, দেখো রিয়েজেন্ট এরর হতে পারে, হুইচ ওয়ান ইজ নট এ কনস্ট্যান্ট এরর নয়, ঠিক আছে? রিয়েজেন্ট এরর কিন্তু কনস্ট্যান্ট এরর হতে পারে। কেন? সাপোজ তোমার রিয়েজেন্টটা পিওর নয়, ইমপিওর, আর সেই ইমপিওরিটির জন্য তোমার ডেভিয়েশন হচ্ছে, তুমি যতদিন না সেই ইমপিওর রিয়েজেন্টটাকে সরিয়ে রিপ্লেস করে তোমার পিওর রিয়েজেন্ট ইউজ করবে, ততদিন পর্যন্ত ওই ডেভিয়েশনটা হতে থাকবে, রাইট? তো দিস reagent error is also considered as constant error because that should be repeated and repeated again. Okay, so the error is not minimized if you do not replace the pure one in place of impure one. Okay, okay, next one, additive error হবে না, additive error constant error মধ্যে পড়ে, ঠিক আছে? ইরাটিক এরর, পার্সোনাল এররের মধ্যে আছে। এখানে কোশ্চেনে তোমার বইয়ে আমার ইরাটিক এরর তোমার মোর প্রবাবল দেওয়া আছে, যেই অপশানটা আমার, কিন্তু আই থিঙ্ক আমার মনে হয় পার্সোনাল এররটা হবে, বিকজ পার্সোনাল এররটা তোমার কনস্ট্যান্ট এরর নয়। তুমি এক একটা এক্সপেরিমেন্ট এক একবার করবে, দেখবে তোমার ডেভিয়েশনটা তোমার আস্তে আস্তে মিনিমাইজ হতে থাকবে। যত বেশি তোমার স্কিল ডেভেলপ হবে, যত বেশি তোমার এক্সপিরিয়েন্স হবে, তত বেশি তুমি অ্যাকুরেট রেজাল্ট পাবে। দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি, এই জন্যই কী হবে, তোমার রিয়েজেন্ট, তোমার নিজের যে প্র্যাকটিসের ভূমিকাটা এখানেই। সাপোজ হতে পারে এমন অনেক স্টুডেন্ট আছে যাদের তোমার প্র্যাকটিক্যাল নলেজ অনেক বেশি, তোমার এমন অনেক স্টুডেন্ট আছে যারা হয়তো বাইরের থেকে প্র্যাকটিক্যালি অনেক বই স্টাডি করে, দ্যাটস ওকে, বাট দেয়ার মাস্ট বি প্র্যাকটিস ইজ নিডেড। ইফ ইউ ডু নট, তুমি যদি ল্যাবে প্র্যাকটিক্যালি যদি কিছু না করো, তোমার সমস্তই ডেটা যেগুলো তোমার মাথায় আছে, যত তোমার বইয়ের যে নলেজ আছে, সেগুলো বলতে পারো সেগুলো ইনকমপ্লিট।
ওকে, তো যত আমি প্র্যাকটিস করব তত বেশি আমার স্কিল ডেভেলপ হবে, তত আমার অ্যাকুরেট রেজাল্ট হবে। সাপোজ অ্যাজ ফর এক্সাম্পল আমি আমার ক্লাস 10-এ আমার যেমন জিরো মেথডে খুব অসুবিধা হতো, জিরো মেথড দিয়ে এক্সের ভ্যালু বার করাটা খুব অসুবিধা হতো। তো আই রিপিটেড অ্যান্ড রিপিটেড অ্যাগেন, ওকে। তো একটা টাইম পর আমার জিরো মেথডের যে কোনো এক্সাম্পল আমার খুব ভালো লাগতো, খুব সহজ লাগতো, বিকজ অফ ডিউ টু প্র্যাকটিস। প্র্যাকটিস ইজ মোর ইম্পর্টেন্ট দেন দ্য আদার থিংস, ওকে। যত আমরা প্র্যাকটিস করবো তত আমার ভালো হবে। এবার একটা জিনিস বোঝো, আমার ক্লাস 11-12-এ আমরা যে ভুলটা করতাম সেটা কি বিএসসিতে আমরা করি না? বিএসসিতে আমরা যে ভুলটা করতাম সেটা এমএসসিতে করি না? এমএসসিতে যে ভুলটা আমরা করি সেটা কি হায়ার স্টাডিজে করব না? বিকজ হোয়েন আমরা নিচু থেকে যত উপরে যাই তত আমাদের কী হয়, স্কিল ডেভেলপমেন্ট হয়, তত বেশি আমাদের এক্সপিরিয়েন্স গ্যাদার হয়, তত বেশি আমাদের কী হয়, আমরা বুঝতে পারি অনেক জিনিসের পিছনে যে রিজনগুলো সেগুলো আমরা যেতে পারি, ঠিক আছে। সাপোজ আমার যেমন হয়েছে ক্লাস 11-12-এ আমাদের টাইটেশন করতে দেওয়া হতো, আমি কি করতাম, আমার প্রায়ই ওই পিপেট ধরে ওই টানতে খুব অস্বস্তি হতো, আমি করতেই পারতাম না, টাইটেশন আমার খুব প্রবলেম হতো। কিন্তু আমি বিএসসি যখন গেছি তখন আমাকে টাইটেশন করতেই হবে, দ্যার ইজ কোনো চান্স নেই আমার, ঠিক আছে। যেহেতু ক্লাস 11-12-এ অনেকেই পাচ্ছে না, আমিও পাচ্ছি না, একটা ব্যাপার আছে। বিএসসিতে গেলে তখন কি হয়, একটা কেমিস্ট্রি অনার্স, তার কি হবে, তাকে ওটা করতে হবে, আদারওয়াইজ সে নাম্বার পাবে না। ক্লাস 11-12-এও নাম্বার পাবে না, কিন্তু ক্লাস 11-12-এ তার ওই আতখাচ্চা ওই পিপের ধরে টেনে ফেলে দেওয়া, সেটাতে তোমার যে রেজাল্ট আসবে সেটা তার জন্য তখন সেই মুহূর্তে সাফিসিয়েন্ট হলেও সেটা হায়ার স্টাডিজে সাফিসিয়েন্ট নয়, ওকে। তো দেয়ার মাস্ট বি স্কিল দ্যাট শুড বি ডেভেলপমেন্ট প্রসেস ক্যান বি দেয়ার, ওকে। আমি বলছি এটা আতখাচ্চা, কিন্তু তখন ক্লাস 11-12-এ সেটাই অনেক বড় ব্যাপার, ঠিক আছে। সেখানে আমি হয়তো গোটা পিপেট ধরে ঠিকঠাকই দিতাম, তাও কি হতো, একটু এদিক ওদিক ডেভিয়েশন হয়ে যেত। বিএসসিতে সেই ডেভিয়েশনটা যতটা পাওয়া গেছে মিনিমাইজ হয়েছে, এমএসসিতে সেটা আরও বেটার হয়েছে, আরও যদি আমি চান্স পাই আরও বেটার হবে, বিকজ এটা কোনো অন্য ব্যাপার না, এটা প্র্যাকটিস করতে 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 এটা ইনক্রিজ করবে, ঠিক আছে। দ্যাট শুড বি দেয়ার। তো দ্যাটস ওয়াই পার্সোনাল এরর কখনোই কনস্ট্যান্ট এরর হবে না, আই থিঙ্ক। কারণ পার্সোনাল এরর সবসময় মডিফাইড হতে পারে, যদি কোনো একটা পার্সন চেষ্টা করে তো তার পার্সোনাল এররটা পুরোপুরি ডিমিনিশ না হলেও অ্যাভয়েড হতে পারে, কিছুটা হলেও প্রিভেন্টেড হতে পারে, ঠিক আছে, বোঝা গেল। তো দ্যাটস এ পার্সোনাল এরর, দ্যাট শুড বি নট এ কনস্ট্যান্ট এরর, ওকে। Next one is set of measurement of an experimental data show the value 28.7, 28.9, 28.8, while the true value 24.2. Thus, experimental data shows that is poor accuracy, good precision, poor accuracy and poor precision, good accuracy, good precision, good accuracy, poor precision. দেখো, accuracy মানে true value রেসপেক্টে কতটা accurate রেজাল্ট, ওকে। আর প্রেসিশন মানে কি হবে, কতটা রিপিটেড রেজাল্টগুলো কতটা ভালো, কতটা কাছাকাছি, ঠিক আছে। দেখো রিপিটেড রেজাল্টগুলো আমার তো কাছাকাছি হচ্ছে, 28.7, 28.9, 28.8, মাত্র 0.1-এর ব্যবধান হচ্ছে, কিন্তু অলমোস্ট কাছাকাছি হচ্ছে, দ্যাটস ওয়াই দেয়ার মাস্ট বি গুড প্রেসিশন ইজ দেয়ার, ওকে। বাট ট্রু ভ্যালু 24.4 অনেকটা ডিফারেন্স আছে, অলমোস্ট দ্যাট ইজ তোমার পুরোপুরি 4-এর ডিফারেন্স আছে অলমোস্ট। তো তার মানে কি, অ্যাকুরেসিটা কিন্তু মেনটেন হচ্ছে না, অনেকটা আমার ডিফারেন্স হচ্ছে। তাহলে আমার পুয়ার অ্যাকুরেসি অ্যান্ড গুড প্রেসিশন ইজ দ্য অ্যান্সার, এটা ঠিক আছে। তো এখানে আমি শেষ করলাম, এখান থেকে এই ধরনের কোশ্চেনগুলো আসে। আরেকবার বলছি, ডাটা অ্যানালাইসিস, that is data analysis. The function of the analyst is to obtain a result as close to the true value as possible by the correct application of the analytical procedure employed, okay. And he is always interested in knowing the cause and magnitude of the errors in his measurement which that should be present, okay. And error basically two types, that is systematic and random error. Systematic or determinate error, because that should be determinable and can be avoided, and magnitude can be determined. That is basically there must be lots of types of systematic errors are there. First one, operational and personal error.
For this type of error, only analysts are responsible. Examples: overwashing, overheating, insufficient cooling of crucible, mechanical loss of materials in various steps, and impure reagent. Okay. Next one, instrumental error or reagent errors. That is, these errors arise due to faulty construction, chemical balance, improper calibrated weight, faulty burette reading, etc. and can be improved using calibrated and proper instrument. Okay, এখানেও তুমি রিয়েজেন্ট ইমপিওর রিয়েজেন্টকে ঢুকাতে পারো, ঠিক আছে? কারণ ইমপিওর রিয়েজেন্ট আমি দুটো ক্যাটাগরিতেই ঢুকাতে পারি। একটা ক্যাটাগরি তোমার পার্সোনাল এররে ঢুকাতে পারি, কারণ পার্সোনাল এররে ঢুকাতে পারি কারণ ইমপিওর রিয়েজেন্ট তোমার চেক করা হয়নি, না চেক করে ইউজ করা হয়েছে, সেটার জন্য পার্সোনাল এরর বলতে পারো। আর রিয়েজেন্ট এরর তুমি জানো না, তুমি রিয়েজেন্ট ইমপিওর রিয়েজেন্টটা ইউজ করছো, তো সেটার রেসপেক্টে তুমি ইনস্ট্রুমেন্টাল এরর আর রিয়েজেন্ট এরর মধ্যেও এটা দিতে পারো, ঠিক আছে? রিয়েজেন্ট এরর যেটা বললাম, ইমপিওর রিয়েজেন্ট, এটাকে তুমি দুটো ক্যাটাগরিতে ইউজ করতে পারো। ইন দ্য সেন্স, একটা হলো পার্সোনাল এরর, এই জন্য যে তুমি চেক করো নাই, বিফোর চেক করার আগে তুমি এটা ইউজ করে নিয়েছো, এটা একটা হতে পারে। আর তোমার ইনস্ট্রুমেন্টাল এরর আর এই যে রিয়েজেন্ট এরর, এটার মধ্যে তুমি ঢুকাতে পারো বিকজ তুমি জানো ওটা পিওর, কিন্তু ওটা হয়েছে ইমপিওর, লাইক দ্যাট। ওকে, এবার errors in method. These errors due to incorrect sampling and due to incompleteness of a reaction. There must be examples or lots of there, that is stoichiometric analysis of error or occurrence of side reaction. Okay, okay, and next one, additive and proportional error. These errors are independent of amount of the substance being determined. Examples: that is error in weight, solubility of PPT, presence of impurity in standard solution. Random or indeterminate error. These errors are usually small and irregular, and analyst has hardly any control over these errors, and these errors are due to limitation in the equipment used and limited skill of the observer. Okay. Accuracy. How accurate your results are. That is, accuracy is the agreement of a particular value to the true value of the result. Suppose you have the reading 22.2 and your friend have 19.2, but the true value is 21.9, so that means you have the more accurate value than your friend. Okay. Absolute error, that is the difference between the measured value and true value, that is small x minus capital X. Small x is the measured value, capital X is the true value. When the measured value will be low, there must be the whole of the term small x minus capital X, that should be negative, so negative error. And when small x will be positive, that should be whole of the term will be positive, so ultimately positive one. Okay, positive error. Okay. Relative error, that is must be, it is more useful quantity than the absolute error, that is percent of error, that is small x minus capital X by capital X into 100%. It is also expressed in parts per 1000 ppt. Okay. Precision, it refers to the closeness of various measurements for the same quantity. Accuracy expresses the correctness of a measurement, and precision the reproducibility of a measurement. Measurements are frequently repeated to improve accuracy and precision. Average values obtained from several measurements are usually more reliable than individual measurement. And there must be, how can we minimize the error? আমরা কিভাবে error minimize করতে পারি? Think about it. How? Okay, there must be answers are given, that is, 1, using calibrated standard instrument. Second one, running blank determination. Third, using clean beakers, burette, etc. Fourth one, impure things should be rejected. Fifth one, careful observation and testing. Okay, there must be lots of MCQ there. Okay, okay, so up to this.